দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আন্তরিক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ এই বইটি মানে ভূগোল বইটির থেকে প্রথম যে প্রাকৃতিকের যে অনুশীলনীটি আছে সেটির যে কোশ্চেন সেটা আমি সলভ করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে প্রাকৃতিক অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে নদী, হিমবাহ এবং বায়ুর কার্যের মাধ্যমে তৈরি ভূমিরূপ। এটা বর্ণনা করো এই প্রসঙ্গে রয়েছে। আচ্ছা, আমি আগের যে ভিডিওটি রয়েছিল আগের ভিডিওতেই আমি বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার বলে দিয়েছি অনুশীলনী থেকে। যারা দেখতে চাইছো তারা অবশ্যই দেখে নিতে পারো। দেখো, প্রত্যেকেরই উপকার হবে। যারা ক্লাস 8, 9, 10 এই ক্লাসের স্টুডেন্ট রয়েছে এবং যারা ইতিহাস ভূগোল বাংলার একটা বেশ তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে চাইছো তারা কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারো। দেখো, তোমাদেরই বই, ক্লাস 10-এর বই, এটা অবশ্যই বুঝতে পারছো এবং আমি এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে অনুশীলনীটি রয়েছে এই অনুশীলনীর কোশ্চেনই আমি এর আগের দিন বলেছি। আজকে আমি পরবর্তী কোশ্চেনগুলো বলে দেবো, সেগুলো লিখে রাখতে পারো, আদারওয়াইজ শুনে নিতে পারো এবং শুনে নিয়ে অনুশীলনীটা সলভ করতে পারো। আর সেখানে যদি তোমাদের মনে হয় কোনো কোশ্চেন অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে তোমরা জিজ্ঞাসা করতে পারো। দেখো, খুব সহজভাবে বলতে গেলে বলতে হয় যে পাঠ্য বিষয়ের উপরে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এই চ্যানেলটি করা। এবং দেখা যাচ্ছে অনেকে ইতিহাস ভূগোল বাংলাতেও কিন্তু চেষ্টা করলে 80, 85, 90 নাম্বার পাওয়া যায়, কিন্তু সেই চেষ্টাটা করলে শুধুমাত্র সহায়িকা ফলো করলে বা স্কুলের পড়াশোনার ওপর নির্ভর করে থাকলে কিন্তু পাওয়া যায় না। স্বচ্ছ ধারণা পাওয়া অবশ্যই দরকার, ঠিক আছে। সেক্ষেত্রে তুমি এই চ্যানেলটির সঙ্গে থাকতে পারো। এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে এবং প্লে লিস্টে গিয়ে তুমি দেখতে পারো যে কোন কোন বিষয়ের ওপর ভিডিও দেওয়া আছে। এখানে সবচেয়ে বেশি ক্লাস 9, 10-এর ভিডিও দেওয়া আছে এবং ভিডিওগুলো দেখলে তোমার একটা স্বচ্ছ ধারণা এসেই যাবে। আসছি ভিডিওর বিষয়বস্তু প্রসঙ্গে এবং কোশ্চেনের অ্যান্সার প্রসঙ্গে। দেখে নাও, দেখে নিয়ে টুকে নিতে পারো, পজ করে নিজেরাও অ্যান্সার লিখে মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। কোশ্চেনে আসি। কোশ্চেন হচ্ছে গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? দুজন ব্যবহার করেছেন, সেটা হচ্ছে চাম্বারলিন এবং স্যালসবেরি, দুজন ব্যবহার করেছেন এই শব্দটি। আচ্ছা, দুটি নদীর মিলিত স্থানকে কি বলে? দুটি নদীর মিলিত স্থানকে নদী সঙ্গম বলে। আর 3 নম্বরে আছে শুষ্ক নদী খাত কি নামে পরিচিত? শুষ্ক নদী খাত ওয়াদি নামে পরিচিত। নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি হয়? নদী বাঁকের অবতল অংশে ক্ষয় বেশি হয় আর উত্তল অংশে সঞ্চয় হয়। সুন্দরবনের কোন দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের কারণে নিমজ্জিত হয়েছে? এটা হচ্ছে লোহাজরা। বিশ্ব উষ্ণায়নের কারণে কি হয়েছে? বরফ গলে গেছে। বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলস্তর বেড়ে গেছে এবং বৃদ্ধি পাওয়ার ফলে অনেক দ্বীপ কিন্তু ডুবে গেছে এবং এই দ্বীপগুলো অনেকগুলোই ডুবে গেছে বা কেউ জেগে উঠছে, কিন্তু এখানে লোহাজরার দ্বীপটি সম্পূর্ণভাবে ডুবে গেছে। এখানে প্রায় 6000 মানুষ বসবাস করতো, এখন তারা অন্য স্থানে চলে গেছে। আচ্ছা, হিমবাহ সঞ্চয় কার্যের ফলে ওল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি? এটার নাম হচ্ছে ড্রামলিন। মরুভূমিতে প্রধান শক্তি ভূমিরূপের কোন প্রধান শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়? এটা হচ্ছে বায়ু। বায়ুপ্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? এটা হচ্ছে শিব বালিয়াড়ি, উত্তর হবে। পৃথিবীর বৃহত্তম নদী বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? এটা হচ্ছে আলাস্কার হুবার্ট, ঠিক আছে। বালির প্রধান উপাদান কোনটি? কোন খনিজটি? এটা হচ্ছে কোবাল্টাস খনিজ, বালির প্রধান উপাদান। বালি গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? সাহারায় আর্ক নামে পরিচিত। আর্ক, আর্ক, এবং এটি তুর্কিস্তানে কোম নামে পরিচিত, ঠিক আছে। শুধু বালি দিয়ে তৈরি মরুভূমি। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? এটা হচ্ছে শিব বালিয়াড়ি। আর বায়ুর যেটা হচ্ছে
আড়াআড়িভাবে সৃষ্ট বালিয়াড়ির নাম হচ্ছে বারখান বালিয়াড়ি। যদিও এটা কোশ্চেনে নেই, বলে দিলাম। আচ্ছা, নগ্নিভবন কাকে বলে? নগ্নিভবন হচ্ছে আবহাওয়া বিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের মিলিত রূপকে বলে নগ্নিভবন। দেখো, আবহাওয়া বিকার মানে হচ্ছে আবহাওয়া, উত্তাপ, উষ্ণতা প্রভৃতির কারণে, উত্তাপ উষ্ণতা মানে উত্তাপ বৃদ্ধি এবং বৃষ্টিপাত, আবহাওয়ার পরিবর্তন, এই সমস্ত কারণে বলতে পারো আবহাওয়ার কারণে শিলাস্তরের ওপরে সম্প্রসারণ এবং সংকোচন ঘটে। এর মাধ্যমে শিলার ওপরে একটা ফাটল তৈরি হয়। প্রথমে পীড়ন হয়, তারপরে ফাটল হয় এবং এই ফাটলের কারণে শিলা চূর্ণ চূর্ণ হয়। শিলা চূর্ণ চূর্ণ হয়ে ওই স্থানে পড়ে থাকলে সেটাকে বলে আবহাওয়া বিকার। আর যদি নদী, বায়ু বা হিমবাহের কারণে ওই চূর্ণ চূর্ণ শিলা এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে যায়, তখন তাকে বলে ক্ষয়ীভবন। আর যদি পাহাড়ের উপরের স্থানে এই ধরনের আবহাওয়া বিকার হয় এবং চূর্ণ চূর্ণ শিলা ওপর থেকে নিচে মাধ্যাকর্ষণের প্রভাবে নিচে নেমে আসে, তাকে বলে ধস বা পুঞ্জিত ক্ষয়। আর আবহাওয়া বিকার, ক্ষয়ীভবন আর এই ধস যদি একসঙ্গে মিলিতভাবে কার্য করে যে প্রক্রিয়ায়, তাকে বলে নগ্নিভবন। আচ্ছা, পর্যায়নের সংজ্ঞা দাও। পর্যায়নের সংজ্ঞা নিশ্চয়ই সবাই পারবে, যেটা হচ্ছে যে প্রক্রিয়ায়, যে বহির্জাত প্রক্রিয়ায় অবরোহণ এবং আরোহণ দুটি হয় এবং এটার কারণে কি হয়, ভূমি সমতল হয়ে যায়, তাকে বলে পর্যায়ন। ঠিক আছে। জলবিভাজিকা কাকে বলে? জলবিভাজিকার সংজ্ঞা দাও বলে জিজ্ঞেস করেছে। বলেছে এখানে হচ্ছে যে উচ্চভূমি দুই বা ততোধিক নদীকে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। বিন্ধ্য পর্বত, হিমালয় এক একটি জলবিভাজিকা। আচ্ছা, ধারণ অববাহিকা কি? এটা হচ্ছে নদী পার্বত্য অঞ্চলে যতটুকু স্থান অধিকার করে থাকে সেই স্থানটিকে বলা হয় ধারণ অববাহিকা। আর পললশঙ্কু কি? 5টি আছে। পললশঙ্কু হচ্ছে নদী জলপ্রপাত আকারে যখন নিচে নেমে আসে, নুড়ি, বালি, পলি ওপর থেকে বয়ে নিয়ে আসে এবং বয়ে নিয়ে এসে জলপ্রপাতের নিচে শঙ্কু আকৃতির উঁচু ভূমি তৈরি করে, একে বলে পলল শঙ্কু। পলল মানে পলি, পলি দ্বারা গঠিত শঙ্কু আকৃতির পর্বতকে পলল শঙ্কু বলে, যেটা জলপ্রপাতের ঠিক নিচেই তৈরি হয়। প্রপাতকূপ কাকে বলে? জলপ্রপাতের ঠিক নিচের ভূমি ক্ষয় হয়ে যাওয়ার কারণে, জলপ্রপাতের কারণে ক্ষয় হয় বলে সেইখানে হাড়ির মতন একটি অবনমিত গর্ত তৈরি হয় জলপ্রপাতের নিচে, সেই গর্তটিকে বলা হয় প্রপাতকূপ। নুনাটাক্স কাকে বলে? উচ্চ অক্ষাংশে বরফ মুক্ত পর্বত শিখরকে নুনাটাক্স বলে। নেভে কাকে বলে? সদ্য পতিত বরফকে নেভে বলে। আর এই বরফ যদি শক্ত হয়ে যায় তাকে ফান বলে। ঠিক আছে। আচ্ছা, পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় হিমবাহের একটি উদাহরণ, পাদদেশীয় হিমবাহ হচ্ছে পর্বতের পাদদেশে যদি তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে তখন সেখানে হিমবাহ তৈরি হয়, সেই হিমবাহকে পাদদেশীয় হিমবাহ বলে। এই হিমবাহ মানে কিন্তু বরফের নদী, যেটা খুব ধীর গতি সম্পন্ন। আচ্ছা, এই হিমবাহের একটি উদাহরণ হচ্ছে আলাস্কার ম্যালাস্পিনা। ঠিক আছে, আলাস্কার ম্যালাস্পিনা। ঠিক আছে। আচ্ছা, দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত কালাহারি এবং নামিব। ইনসেলবার্গ কাকে বলে? মরুভূমিতে অবস্থিত উঁচু 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 যেরকম গম্বুজ আকৃতির বা ছোট ছোট টিলা আকৃতির কঠিন শিলা দিয়ে গঠিত যদি ভূমি থাকে সেগুলোকে বলা হয় ইনসেলবার্গ বা দ্বীপ শৈল। এই ইনসেলবার্গকে অনেকটা ছোট ছোট টিলা বা পাহাড়ের মতন মরুভূমিতে অবস্থান করতে দেখতে পাওয়া যায়। বড় ইনসেলবার্গকে মেসা বলে, ছোট ইনসেলবার্গকে বিউট বলে। ঠিক আছে। আর গোলাকার ইনসেলবার্গকে বোনহাট বলে। আর যদি ইনসেলবার্গ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাকে ক্যাসেল কপিজ বলে। ঠিক আছে। আচ্ছা, ওয়াটার লেভেল বা জলপিট কাকে বলে? যে মাটির তলায় ভৌম জলের প্রবাহী স্তর থাকে। ঠিক আছে, যেখান দিয়ে ভৌম জল প্রবাহিত হয়, সেই ভৌম জল প্রবাহী স্তরের উপরেই এই ভৌম জল প্রবাহী স্তরকে বলে অ্যাকুইফার বলে এবং একে ভৌম জলের স্তরও বলে। এই অ্যাকুইফার বা ভৌম জল প্রবাহী স্তরের উপরের অংশকে বলা হয় জলপিট। ঠিক আছে। গ্রেট গ্রিন ওয়াল, এটা আফ্রিকার 8টি দেশ মিলে
এটি তৈরি করেছে বিশাল আকৃতির একটি পাঁচিল, যেটা যেটা এ দিয়ে তৈরি, যেটা হচ্ছে তোমার গাছ বসিয়ে তৈরি করা হয়েছে, যাতে মরুকরণ রোধ করা যায়, মরুভূমির সম্প্রসারণ রোধ করা যায়, সেই কারণে এটা তৈরি করা হয়েছে। এটা গাছ দিয়ে তৈরি একটি প্রাচীর বলতে পারো, গ্রেট গ্রিন ওয়াল বলে এটাকে, বইতেও আছে, দেখে নিও, ঠিক আছে। আশা করছি কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই জিজ্ঞাসা করো। আজকে এই পর্যন্ত, বাই।